আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে মাল্টিপ্লেক্সিং। নাম শুনছেন কখনো মাল্টিপ্লেক্সিংয়ের? পড়ছেন না? ডিজিটাল ইলেকট্রনিক্সে কি ছিল, মানে কি জিনিসটা কি? এই যে 1টা থেকে 8টা হচ্ছে, 8টা থেকে 1টা হচ্ছে, কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে? মানে যা খুশি তাই আমি আমার পছন্দ মতো আলাদা করে নিতে পারবো? তাহলে কি জিনিসটা কি আসলে? কেন 1টা থেকে 8টা করছি, আবার 8টা থেকে কেন আবার 1টা বানাচ্ছি? কি সুবিধা? না করলে কি হয়? মানে জিনিসটা কি আসলে? আমি জানতে চাচ্ছি যে মাল্টিপ্লেক্সিং সম্পর্কে আপনারা কি জানেন বলেন। 1টা থেকে 8টা, 8টা থেকে 1টা, এটা এটুকু শুধু মনে আছে, বাট কেন করি, কি জন্য করি বলেন। হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ করি। কেন করতেছি? এই যে মাল্টিপল ইনপুটগুলোকে যে আমরা কম্বাইন করতেছি, কেন করতেছি? মানে যেটা আপনারা বললেন যে ধরেন এখানে হচ্ছে আমার 8টা সোর্স আছে, ঠিক আছে, সেই 8টা সোর্সকে কম্বাইন করে আমি একটা চ্যানেল দিয়ে ট্রান্সফার করতেছি। তো কেন আমি এই 8টা সোর্সকে কম্বাইন করলাম, এর পিছনে কারণ কি? এগুলো তো জানতে হবে। মানে আমি একটা জিনিস অ্যাপ্লাই করতেছি, এটা কেন করতেছি এটা জানতে হবে না? আসলে মাল্টিপ্লেক্সিং টেকনিকটাই হচ্ছে মেনি টু ওয়ান, মানে অনেকগুলো ইনপুট থেকে একটা আমি কনভার্ট করব, আবার রিসিভার এন্ডে যখন যাবে তখন আবার কি ওই একটা থেকে যে কয়টা আমার ইনপুট ছিল সেই কয়টা ইনপুটে আবার কি করে দেয়, ভাগ করে দেয়া। হ্যাঁ, এই যে টেকনিক, আমি যে এই যে এখানে 8টা থাকুক বা 100টা থাকুক, মানে মাল্টিপল সোর্সকে আমি কম্বাইন করে একটা কমন চ্যানেল দিয়ে ট্রান্সফার করছি, এই প্রসেসটাকে বলে হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আবার যখন রিসিভার এন্ডে যাচ্ছে তখন এই একটা ইনপুট, মানে যেটাকে আমরা কম্বাইন করছিলাম, ঠিক আছে, মনে করেন এখানে আমার আছে হচ্ছে এ বি সি ডি এরকম ডাটা আছে, তো আমি ধরে নিলাম যে এক্স নামক একটা বক্স আছে আমার, সেই বক্সের মধ্যে আমি এই এ বি সি সবগুলোকে আমি কম্বাইন করছি, করে আমি ওকে ট্রান্সফার করে দিলাম। রিসিভার এন্ডে যখন যাচ্ছে তখন আবার এই যে এবিসি কম্বাইন হয়ে আসতেছিল, এটা আবার ডিভাইড হয়ে গেছে, যে প্রসেসটাকে আপনারা কি বলতেছিলেন, ডিমাল্টিপ্লেক্সিং, ঠিক আছে। সো এটা আসলে কেন করি আমরা? মানে এত সুবিধা কি বা অসুবিধা কি? না করলে কি হইতো? না, মিক্স তো এখানে হচ্ছে না, আপনি যে কম্বাইন করছেন। এক্স্যাক্টলি। তো মানে এই যে আমরা একটা জিনিস ব্যবহার করতেছি, এই যে আমি মাল্টিপল ডেটা বা সিগন্যালকে আমি কম্বাইন করে ট্রান্সমিট করতেছি, হ্যাঁ, তো এটা মানে সুবিধা হচ্ছে কি, আগে অসুবিধায় আসি যে মানে না করলে কি হতো। মনে করেন এখানে আমরা যে 8টা এক্সাম্পল দিচ্ছিলাম, হ্যাঁ, এখানে ধরেন 8টা পিসি আছে বা 8টা হচ্ছে ইউজার আছে, তারা 8 রকমের সিগন্যাল ট্রান্সমিট করবে, 8 রকমের ডেটা তারা ট্রান্সমিট করবে, ঠিক আছে। তো এই যে 8 রকমের ডেটা যে ট্রান্সমিট করলো, তার মানে কি আমার 8টা চ্যানেলের প্রয়োজন? মানে আমি 8টার এক্সাম্পল দিচ্ছি, এটা তো আরও বেশিও হইতে পারে, কমও হইতে পারে। তো এই যে আমি আমার যে কয়টা ইউজারই থাকুক না কেন, প্রত্যেক ইউজারের জন্য আমার একটা করে চ্যানেল ডেডিকেট করে দিতে হবে না? তো চ্যানেলের মধ্যে কি থাকে, ফ্রিকোয়েন্সি থাকে, কিন্তু আমাদের ব্যান্ডউইথ কি একদম আনলিমিটেড যে আমার যত খুশি তত আমি ব্যবহার করতে পারবো? না, প্রত্যেক ইউজারের জন্য বা প্রত্যেক সিস্টেমের জন্য কিন্তু ব্যান্ডউইথ ফিক্সড করা থাকে, তাই না? যে অমুক অমুক ফাংশনের জন্য বা অমুক সিস্টেমের জন্য আমি এত ব্যান্ডউইথ ফিক্সড করে দিচ্ছি, বা আমরা যে ধরেন ব্রডব্যান্ড লাইন চালাই, আমাদের জন্যও কিন্তু ব্যান্ডউইথ লিমিটেড, তাই না? ফিক্সড করে দেয় যে কত এমবিপিএসে আপনি চালাইতে পারবেন। তো এখন যেটা বলছিলাম যে এই যে 8 জনের জন্য যদি আমাকে 8টা চ্যানেল ডেডিকেট করতে হয়, ঠিক আছে, তাহলে আমার 8টা চ্যানেলের জন্য 8 রকমের ফ্রিকোয়েন্সি লাগতেছে। আচ্ছা, তাহলে এখানে চিন্তা করেন যদি আমাদের এখন যে রকমের ইউজার, হ্যাঁ, এরকম কোটি কোটি ইউজারের জন্য কি কোটি কোটি রাস্তা তৈরি করতে হতো না?
সেটা মানে ইমপ্লিমেন্ট করা বা এটা ম্যানেজ করা কিন্তু খুব ডিফিকাল্ট। প্লাস হচ্ছে আমাদের তো এত রিসোর্সও নাই, মানে আমি ব্যান্ডউইথের কথা বলতেছি, হ্যাঁ, যে শুধু ব্যান্ডউইথ না, ধরেন একটা সিস্টেম দাঁড় করাতে গেলে আপনাকে হার্ডওয়্যারেরও তো অনেক কিছু ইমপ্লিমেন্ট করা লাগবে না, কিন্তু অত পরিমাণ রিসোর্স তো আমাদের কাছে নাই। প্লাস হচ্ছে রিসোর্স যদিও আপনাকে থাকেও, তার পিছনে আপনাকে ইনভেস্ট করতে হবে না, টাকার ব্যাপার স্যাপার আছে না, খরচের ব্যাপার স্যাপার আছে। সো সব কিছু মিলে কিন্তু এই যে এই ধরনের টেকনিকগুলা, হ্যাঁ, যে 1 to 1 কানেকশন আমরা যেটাকে বলি আর কি, যে এই কানেকশনগুলা কিন্তু বিল্ড করা প্লাস এগুলাকে ম্যানেজ করা কিন্তু অনেক টাফ। সো এই যে 8 জনের জন্য 8টা ডেডিকেটেড চ্যানেল আমরা ক্রিয়েট করে দিচ্ছি, কেউ যদি এই চ্যানেলের মধ্যে ইনঅ্যাক্টিভ থাকে, তার যে অ্যালোকেটেড ডাটা এটা তো আর অন্য কেউ ব্যবহার করতে পারতেছে না। বুঝছেন কি বলতেছি? যে ধরেন 8 জন ইউজার আমার কাছে আছে, সে 8 জন ইউজারের ধরেন যে কোনো একজন নাই, আপাতত সে অ্যাক্টিভ নাই, ঠিক আছে, ডাটা ট্রান্সফার সে করছে না, তাহলে ওর জন্য যে আমি চ্যানেলটা ডেডিকেট করে দিলাম, এটা কি নষ্ট হচ্ছে না? মানে এমনি এমনি পড়ে আছে, সেই ডাটাটা তো আমি অন্যদেরকে দিলে অন্যরা ব্যবহার করতে পারতো। তারপরে যেটা বলতেছিলাম যে 1 to 1 কানেকশনটা না, ধরেন এখানে যদি আমার 40 জন স্টুডেন্ট থাকে, 40টা ধরেন আমি পিসি দিয়ে দিলাম, যে প্রত্যেকটা পিসির সাথে যদি আপনি আলাদা আলাদা করে কানেকশনটা নেন, মানে ধরেন আপনারা বাসা বাড়িতে যখন আমরা ব্রডব্যান্ড ইউজ করি, প্রত্যেকটা বাসা থেকে বা প্রত্যেকটা ইউজার থেকে যদি একটা একটা করে লাইন চলে যায়, তাহলে কি তারের শহর হয়ে যাবে না? তো এই রকমের অসুবিধাগুলোকে ওভারকাম করার জন্য এই মাল্টিপ্লেক্সিং টেকনিকটাকে ইন্ট্রোডিউস করা হয়। সেখানে আমরা কি করতে পারতেছি, আমার যদি 100 জন ইউজারও থাকে, আমি ওদেরকে কম্বাইন করে ডাটাগুলোকে আমি কালেক্ট করলাম, করে ওটাকে কম্বাইন করব, করে একটাই চ্যানেল দিয়ে আমি ট্রান্সমিট করে দিতে পারতেছি। আগে যেখানে আমার 8টা লাইন টানতে হতো, সেখানে আমার কি করতে হচ্ছে, একটা দিয়েই আমি ট্রান্সফার করতে পারছি। হ্যাঁ, এখানে বলতে পারেন যে তাহলে আগে তো ছিল ডেডিকেটেড ব্যান্ডউইথ, এখন ব্যান্ডউইথ শেয়ার্ড হয়ে যাচ্ছে, তাই না? হয়তো বা ধরেন ডেডিকেটেড ব্যান্ডউইথ আর শেয়ার্ড ব্যান্ডউইথের মধ্যে তো পার্থক্য তো বুঝেন, যে আমার জন্য ডেডিকেটেড মানে হচ্ছে কি আমি ওটাকে ফুললি ইউজ করতে পারবো, বাট শেয়ার্ড যখন হবে তখন লিমিট তো কমে আসতেছে, কিন্তু তারপরেও এটা ফিজিবল বেশি, কারণ আপনার তো এখানে কস্ট কম লাগতেছে। আপনি কোনো একজন ইউজার যদি নাও থাকে, সেই ব্যান্ডউইথটা সবাই মিলে ব্যবহার করতে পারতেছি, নষ্ট হচ্ছে না, রিসোর্সের প্রপার ইউটিলাইজেশন হচ্ছে, ঠিক আছে। এরকম আরও নানান কিছু কারণ আছে, আমরা সামনে আরও দেখব, যার কারণে এই মাল্টিপ্লেক্সিং টেকনিকটাকে ইন্ট্রোডিউস করা হয়। হ্যাঁ, যেমন ধরেন বাসা বাড়িতে যে কয়টা ফ্লোরই থাকুক না কেন, সিঁড়ি তো থাকে একটা, তাই না? ওই সিঁড়ি কিন্তু আমরা সবাই মিলে ব্যবহার করি। আমি যদি এরকম হয়তো প্রত্যেকটা ফ্ল্যাট প্রতি আলাদা আলাদা সিঁড়ি, সেটা কি পসিবল? অত জায়গাও নাই, তারপরে হচ্ছে মানে জিনিসটা তো মানানসইও না, তাই না? যেমন ওই রাস্তা আমরা সবাই মিলে ব্যবহার করতেছি, সেম একই জিনিস, যে আমার মাল্টিপল সিগন্যাল যদি থাকে বা ইউজার যদি থাকে, তাদের সিগন্যালগুলোকে আমরা একসাথে কম্বাইন করে একটাই কমন চ্যানেল দিয়ে ট্রান্সফার করব। তো এই ফুল প্রসেসটাকেই বলে হচ্ছে মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে। দেখেন তা কি বলছে, প্রসেস অফ কম্বাইনিং মাল্টিপল সিগন্যালস ইনটু ওয়ান সিগন্যাল ফর ট্রান্সমিশন ওভার এ শেয়ার্ড মিডিয়াম। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে মিডিয়ামটা কিন্তু সবার মধ্যে শেয়ার করতে হবে, ঠিক আছে। যেহেতু একটা মিডিয়াম সবাই মিলে, মানে ওই সিস্টেমে যে কয়জন ইউজার থাকবে সবাই মিলে ব্যবহার করতেছে, এই জন্য ওটাকে শেয়ার্ড মিডিয়াম বলছে। হ্যাঁ, সো মিডিয়ামটা হবে শেয়ার্ড, এবং আমরা এখানে কি করব, মাল্টিপল সিগন্যালকে কম্বাইন করব। এই প্রসেসটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। সো এটা কি টেকনিক ফলো করে, এটা হচ্ছে মেনি টু ওয়ান টেকনিক ফলো করে যখন আমরা মাল্টিপ্লেক্সিংয়ের কথা বলছি, কিন্তু যদি ডিমাল্টিপ্লেক্সিং বলি তখন হবে 1 to many, ঠিক আছে। আচ্ছা, সো অ্যানালগ সিগন্যালগুলোকে আমরা কম্বাইন করার জন্য অ্যানালগ মাল্টিপ্লেক্সিং টেকনিক ব্যবহার করি, ডিজিটালগুলোকে কম্বাইন করার জন্য আমরা ডিজিটাল মাল্টিপ্লেক্সিং টেকনিক ব্যবহার করি। সো এখানে যে একটা ছবি দেওয়া আছে, যে আপনার n সংখ্যক ইনপুট যদি থাকে, মাল্টিপ্লেক্সিং যার মাধ্যমে করি তাকে বলা হয় হচ্ছে মাল্টিপ্লেক্সার বা মার্কস বলে, ঠিক আছে। দেখছেন না আইসি, মার্কসের আইসি দেখছেন না ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সে? ল্যাব তো করেন না ঠিক মতো, কি দিয়ে করছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো একটা চ্যানেল দিয়ে গেল, তারপর আবার ডিমাল্টিপ্লেক্সার করে ওগুলাকে ডিভাইড করে দিলাম। আগে যেগুলোকে কম্বাইন করছিলাম
রিসিভার এন্ডে এসে সেগুলোকে আবার ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে। এখন এই প্রশ্ন কি মাথার মধ্যে আসছে যে এই যে আমার যে কটা চ্যানেল n সংখ্যক থাকুক, 8টা থাকুক, 10টা থাকুক বা 5টা থাকুক, এরা যে কম্বাইন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে রিসিভার এন্ডে গিয়ে কীভাবে আবার আলাদা করে যায়। যে ধরেন এখানে এর ডেটা পাঠানোর কথা A1-কে, ঠিক আছে। আপনি যখন A B C এদের সবার ডেটা যখন কম্বাইন করে একসাথে কম্বাইন করে পাঠাচ্ছেন, তাহলে এখানে গিয়ে কিভাবে বুঝবে যে কোন ডাটাটা আমার এই পাশের ইউজারের কাছে যাবে। সিগন্যাল মিক্সিং হচ্ছে না? মডুলেশন ইউজ করে এই প্রবলেমটাকে কিভাবে আমরা সলভ করতে পারি? হচ্ছে তো বলেন। না পাঠাইছেন, ঠিক আছে, আমি বলতে চাচ্ছি যে আপনি A1 B A B C এই তিনটার ডাটা আপনি কালেক্ট করলেন, ঠিক আছে। আপনি তো মাল্টিপ্লেক্সিং ব্যবহার করবেন, তো কালেক্ট করে আপনার এই যে এখানে যে ডাটাটা যাচ্ছে এটার মধ্যে A এর ডাটা আছে, B এর ডাটা আছে, C এর ডাটা আছে, এটা পুরোটা ট্রাভেল করে আসলো, রিসিভার পর্যন্ত আসছে। এখন কোন সিগন্যালটা এর কাছে যাবে, কোনটা বি এটার কাছে যাবে, কোনটা C1 এর কাছে যাবে, এইটা কিভাবে আলাদা করব আমরা? বা আমরা যে সিগন্যাল এখানে কম্বাইন করতেছি এই সিগন্যাল কি মিক্স হয়ে যাচ্ছে না? তাহলে কি এটা একটা অসুবিধা না? তাহলে কি এখানে কি করা হয়, আইডিয়া আছে কোনো? মানে কিভাবে সিগন্যালগুলোকে ডিফারেন্সিয়েট করা হয় যে এখানে যতই কম্বাইন হোক না কেন কিন্তু ও ঠিকই যায় বুঝবে ওর ডেস্টিনেশন কোথায়। এখানের মধ্যে একটা অ্যান্সার আছে, বলেন দেখি, একটু চেষ্টা করেন। সাব্বির? হ্যাঁ, না না, ডিমডুলেশন তো পরে। রিসিভার এন্ডে তো সরি ট্রান্সমিটার এন্ডে তো অবশ্যই মডুলেশন করতে হবে। বলেন বদরুল, যেহেতু বলছেন যে মডুলেশন করতে হবে, তার মানে বলেন মাথায় কিছু আছে মনে হয়। দেখেন আমরা সিগন্যালকে অনেকভাবেই কিন্তু আলাদা করতে পারি। আপনি যে মডুলেশনের কথা বললেন ওই পয়েন্ট থেকেই যদি আসি, আমরা মডুলেশনে কি করি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যালের সাথে মাল্টিপ্লাই করি বা অ্যাড করি, তাই না? এখন আপনি যদি ডিফারেন্ট সিগন্যালের জন্য ডিফারেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ধরেন তাহলে তো আলাদা হয়ে যাচ্ছে। কি এই উত্তরটাই চাচ্ছিলাম, হ্যাঁ তাইলে তো আলাদা হয়ে গেল। ধরেন আমি যদি আপনাকে বলি যে 200 হার্জের একটা ফ্রিকোয়েন্সি আছে আর 201 হার্জের ফ্রিকোয়েন্সি আছে, দুটো কি এক? দুইটা কিন্তু এক না, তাই না? এখানের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো একই জিনিস আপনি ধরেন ওর জন্য একটা ফ্রিকোয়েন্সি দিবেন, ওর জন্য একটা দিবেন, ওর জন্য একটা দিবেন, একই চ্যানেল দিয়েও যদি ঘোরাফেরা করে তার তো কোনো সমস্যা নাই, তাই তো সিগন্যাল আলাদা হয়ে গেল, ঠিক আছে। এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে এই যে সিগন্যাল যাতে মিক্সিং না হয় এই জন্য মাল্টিপ্লেক্সিং বিভিন্নভাবে করা হয়, বুঝতে পারছেন? মানে মাল্টিপ্লেক্সিংয়েরও বেশ কিছু টেকনিক আছে, সেগুলো আমরা সামনে দেখবো আর কি। আচ্ছা চলো আগে। তো যেটা বলতেছিলাম যে যার মাধ্যমে আমরা মাল্টিপ্লেক্সিং করি তাকে মাল্টিপ্লেক্সার বলা হয়, বা সংক্ষেপে তাকে মাক্স বলে, যেটা হচ্ছে সেভারাল ইনপুটকে কম্বাইন করে, ঠিক আছে। আর রিসিভার এন্ডে গিয়ে ডিমাল্টিপ্লেক্সিং করা হয় কার মাধ্যমে? ডিমাল্টিপ্লেক্সারের মাধ্যমে, যাকে শর্টলি ডিমাক্স বলা হয়। হ্যাঁ, আচ্ছা, সো কেন মাল্টিপ্লেক্সিং আমরা করব শুরুতে অলরেডি একটু আলোচনা করছি, তারপরে দেখি কি বলা আছে। ইট ইজ ইউজ টু কম্বাইন মাল্টিপল সিগন্যালস, সেটা অ্যানালগ হতে পারে বা ডিজিটাল হতে পারে, ফর ট্রান্সমিশন ওভার এ সিঙ্গেল লাইন। কি বলছে? সিঙ্গেল লাইন দিয়ে, ওই যে যেটা বলতেছিলাম যে সিঙ্গেল 1 to 1 যে কমিউনিকেশন আছে ওটাকে রিডিউস করার জন্য আমরা মাল্টিপ্লেক্সিংটাকে ব্যবহার করি। হ্যাঁ, সো এখানে এটা করার সুবিধা কি, যে আমাদের এক্সপেন্সিভ যে রিসোর্সগুলো আছে সেগুলো আমরা শেয়ার করে ব্যবহার করতে পারি, এতে আপনার কস্ট মিনিমাইজ হচ্ছে, তাই না? তারপর ব্যান্ডউইথ আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারছেন, যেটা বলতেছিলাম যে ধরেন কোনো ইউজার যদি না থাকে ব্রডব্যান্ডে, কি বলে, ব্রডকাস্ট কমিউনিকেশনে যেটা বলছিলাম যে প্রত্যেক ইউজার তার ওই ইনফরমেশনটা লাগুক বা না লাগুক তার কাছে মেসেজ যাবেই, ঠিক আছে। এখন ওই যে আমি যে ডেডিকেটেড চ্যানেল ক্রিয়েট করে রেখে দিছি, যদি ওই ইউজার ওটাকে ইউজ না করে তাহলে তো ওটা নষ্ট হচ্ছে, ওয়াস্ট হচ্ছে। কিন্তু এই সেম ব্যান্ডউইথটা যদি আমরা অন্য ইউজারদেরকে অ্যালোকেট করে দিই তাহলে
তারা আরও বেশি সময় ধরে বা বেশি স্পিডে ডাটা ট্রান্সমিট করতে পারবে। সো আমরা এখানে ব্যান্ডউইথের ইউটিলাইজেশন করতে পারি। বলেন মাল্টিকাস্ট কি ছিল বলেন তো? ওয়ান টু মেনি ছিল, কিন্তু ওখানে হচ্ছে আমরা কি করতে পারতাম, ওখানে হচ্ছে আমরা গ্রুপ ক্রিয়েট করে দিতে পারতাম। ঠিক আছে, ধরেন আপনার এখানে 10 জন ইউজার আছে, আপনি 10 জনের কাছে ডাটা পাঠাবেন না, আপনি পাঠাবেন 3 জনের কাছে। সো আপনি এই কোন 3 জনের কাছে পাঠাবেন ওটা আপনি সিলেক্ট করে নিতে পারতেন। আর মাল্টিপ্লেক্সিং জিনিসটা কিন্তু আলাদা, আপনার কাছে যতগুলো ইনপুটই থাকুক না কেন আপনি সবগুলোকে কম্বাইন করে একটা লাইন দিয়ে ট্রান্সমিট করতেছেন, দুটো কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট, বুঝতে পারছেন? এখানে আমি চুজ করতেছি যে আমার এই কমিউনিকেশনের মধ্যে কয়জন ইউজার থাকবে, এটা কিন্তু ইউজারের উপর বেস করে মাল্টিকাস্ট টেকনিকটা আসছিল, এটা কিন্তু ট্রান্সমিশন মোড, বুঝতে পারছেন? যে আমি এখানে সিলেক্ট করে নিতে পারি যে আমি কয়জনকে বলবো, বা ধরেন ক্লাসে যদি আমি বলি, আমরা যদি ধরেন ওই যে গ্রুপ করে দেই না অনেক সময় যে এই গ্রুপ এই টাস্ক করবে, এই গ্রুপ ওই টাস্ক করবে, তা আমি কিন্তু সিলেক্ট করে দিচ্ছি যে 40 জনের 40 জন কিন্তু একই কাজ করবে না, হয়তো 5 জন একটা কাজ করবে, পরের 5 জন অন্য কাজ করবে। তো আমি মানে কয়জন পিপল আমার ইয়েতে থাকবে, গ্রুপে থাকবে, সেটা আমি সিলেক্ট করে নিতে পারতেছি, ওটা ছিল হচ্ছে মাল্টিকাস্ট। আর মাল্টিপ্লেক্সিং কিন্তু আলাদা জিনিস, আপনার কয়টা সোর্স আছে সেই সোর্সগুলোকে আপনি মাল্টিপ্লাই করে বা কম্বাইন করে একটা বানায় আপনি কমন চ্যানেল দিয়ে ট্রান্সমিট করে দিচ্ছেন, বুঝছেন? শোনেন, গল্পের মতো করে কনসেপ্টগুলো মনে রাখবেন, তাহলে দেখবেন যে মুখস্থ করতেও কষ্ট লাগবে না, ভুলে যাবেন না। তাহলে এখন যদি জিজ্ঞেস করি মাল্টিপ্লেক্সিং কি বলবেন বলেন বদরুল? বলেন না 1টা থেকে 8টা, 8টা থেকে 1টা, এখন বলেন অ্যাটলিস্ট কিছু। অনেকগুলা সিগন্যালকে আমরা কম্বাইন করে একটা সিগন্যাল বানাবো, সেই সিগন্যালটা কি কমন চ্যানেল দিয়ে ট্রান্সমিট করবে, ঠিক আছে? এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং টেকনিক। তো কি বলতেছিল দেখেন, রিডিউস কমিউনিকেশন চ্যানেলস অ্যান্ড সেভ কস্ট, ওই যে ব্যান্ডউইথের ইস্যু যেটা বলতেছিলাম, ইজি ম্যানেজমেন্ট সাচ অ্যাজ ট্র্যাকিং দ্য লাইন, মানে আপনার যেই সিস্টেমটা যত বেশি কমপ্লেক্স ওটা ম্যানেজ করা কিন্তু তত কঠিন, যে সিস্টেমটা যত ইজি, মানে ধরেন কম্পোনেন্টের সংখ্যা যত কম থাকবে সেটা কিন্তু ম্যানেজ করা তুলনামূলকভাবে সহজ। সো ওইটাই বলছে যে আপনার যদি এখন 1-to-1 লাইন থাকতো তাহলে এতগুলা রিসোর্স ম্যানেজ করা কিন্তু অনেক টাফ। সো সেই তুলনায় কিন্তু মাল্টিপ্লেক্সিং বেটার। আমার এখানে 100টাও যদি সোর্স থাকে সবার সিগন্যালই তো কম্বাইন হয়ে ট্রান্সমিট করতেছে, সো এখানে অত বেশি হ্যাসেল নাই। আচ্ছা, এই যে দেখেন আমরা ধরেন একটা কি বলবো, আমরা যখন নেট ব্রাউজিং করি তখন থাকে না মাল্টিপল ট্যাব আমরা ওপেন করি, হয়তো না, ধরেন ইউটিউবে গান চলতেছে, আপনি মেইলে অ্যাক্টিভ আছেন, ফেসবুক চালাচ্ছেন বা গুগলে কিছু সার্চ করতেছেন, তো এক একটা ট্যাব থেকে কিন্তু এক এক রকমের কি আসতেছে, সিগন্যাল বা ডেটা আসতেছে, তাই না? যেমন ধরেন আপনি যখন ফেসবুক চালাচ্ছেন বা জিমেইলে ঢুকে আসেন, আপনি মেইলে ঢুকে আসেন, তো দুইটা কিন্তু সার্ভার কি একই না, তো আপনার সিগন্যাল কিন্তু দুইটা আলাদা সার্ভারে যাচ্ছে, কিন্তু কোথা থেকে যাচ্ছে, তারা কিন্তু ব্যবহার করতেছে একটাই চ্যানেল। ছবিটার দিকে আমরা একটু তাকাই, দেখেন এখানে ধরেন 3টা আলাদা আলাদা উইন্ডো তার ওপেন করা, ঠিক আছে, 3টা আলাদা আলাদা ট্যাব ওপেন করা, 3টা থেকে 3 রকমের সিগন্যাল আসতেছে। সো এরা কম্বাইন হয়ে একটাই চ্যানেল দিয়ে ট্রান্সমিট করে আবার যার যেখানে ডেস্টিনেশন সে সেখানে চলে যাচ্ছে। সো আমরা আসলে মেইনলি দেখবো যে এই কম্বাইনিং প্রসেসটা কি, কোন প্রসেসে আমরা সিগন্যালগুলোকে কম্বাইন করি। হ্যাঁ, আচ্ছা, কোথায় কোথায় আমরা ব্যবহার করি? মোস্টলি ইউজ হয় হচ্ছে টেলিফোন নেটওয়ার্কে। হ্যাঁ, আপনার চ্যানেল একটাই থাকে কিন্তু মাল্টিপল ইউজারকে ডিভাইড করে দেয়া হয়। হ্যাঁ, তারা শেয়ারডলি কি করতে পারে, ওই কমন চ্যানেলটাকে ব্যবহার করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেটা কমিউনিকেশানে একই কথা, ধরেন ওই যে আপনি ধরেন পিসি থেকে আপনি একাই ধরেন ইউজ করতেছেন, বাট আপনার
মাল্টিপল সিগন্যাল আপনি ট্রান্সমিট করতে চান, ঠিক আছে? তো প্রত্যেকটা ওই যেটা আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগে, যে ধরেন আপনি ফেসবুক ইউজ করতেছেন, আপনি হচ্ছে কি বলে মেইলে ঢুকে আসেন, হ্যাঁ, তো এক একটা থেকে এক এক রকমের সিগন্যাল আপনার আসতেছে, ওই সিগন্যালগুলো আবার যার যার সার্ভারে চলে যাচ্ছে। সো এখান থেকে সেম ডাটা কিন্তু আমরা পাচ্ছি না, কি পাচ্ছি? আলাদা আলাদা ডাটা পাচ্ছি, ঠিক আছে? বাট ওরা কম্বাইন হয়ে আবার রিসিভার এন্ডে যার যেখানে যাওয়ার কথা, যার যেখানে পৌঁছানোর কথা, সে আবার সেখানে চলে যায়। সো এই ফুল প্রসেসটা আসলে কীভাবে হয় এগুলো আমরা হয়তো পরের ইয়ে থেকে দেখবো আর কি, হ্যাঁ, ওই কোন প্রসেস আমরা কিভাবে কম্বাইন করি। তো যেটা দেখছিলাম আমরা যে অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আমরা ব্যবহার করি, অডিও ভিডিও ব্রডকাস্টিং, কম্পিউটার মেমোরি, আরও বেশ কিছু ফিল্ড আছে, আপনারা একটু খুঁজলেই পাবেন, আমি জাস্ট কয়েকটার নাম মেনশন করছি। হ্যাঁ, আপনি যে ডাটা স্টোর করেন, আপনি যে ডাটা স্টোর করতেছেন, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আপনারা ওই যে মাইক্রোপ্রসেসর পড়ছেন না কোর্স, সো আপনার কোথায় গিয়ে কোন ডাটাটা স্টোর হচ্ছে লোকেশন বলা থাকে না, হ্যাঁ, প্রত্যেকটা রেজিস্টারের আলাদা করে কিন্তু লোকেশন আছে, বুঝতে পারছেন? সো ওইখানেও কোন ডাটাটা আগে যাবে কোনটা পরে যাবে এটাও কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে আসে, বুঝতে পারছেন? আমরা টাইপসগুলো যখন শুরু করব আশা করি এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার হবেন। আচ্ছা, তারপরে অ্যাডভান্টেজ, কি কি সুবিধা আছে? অবশ্যই আমি ব্যান্ডউইথ হচ্ছে সবাই ইউটিলাইজ করতে পারতেছি, তারপরে হচ্ছে বলেন, আপনারাই বলেন, মানে আমরা তো এতক্ষণ বেশ কিছু জিনিস আলোচনা করলাম। বেশি না, মানে আপনার যে ব্যান্ডউইথে আছে ওইটাই আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছেন। তারপর অবশ্যই কস্ট কমে আসতেছে, চ্যানেলের সংখ্যা কমে আসতেছে। আচ্ছা, ওই যে ওইগুলোই বলা আছে আর কি। আচ্ছা, এখন আসি হচ্ছে টাইপসে। আমরা প্রথম স্লাইডে দেখছিলাম যে অ্যানালগ সিগন্যালগুলোকে মাল্টিপ্লেক্স করার জন্য বা কম্বাইন করার জন্য অ্যানালগ মাল্টিপ্লেক্সিং টেকনিক ব্যবহার করা হয়, আর ডিজিটাল সিগন্যালগুলোকে কম্বাইন করার জন্য ডিজিটাল মাল্টিপ্লেক্সিং টেকনিক ব্যবহার করা হয়। সো এখানে দেখেন লেখা আছে কোনটা কোনটা অ্যানালগ হবে আর কোনটা কোনটা ডিজিটাল হবে। সো অ্যানালগ সিগন্যাল, হ্যাঁ, সকল অ্যানালগ সিগন্যালগুলোকে আমরা কম্বাইন করতে পারি, বা সকল অ্যানালগ সিগন্যালগুলোকে ট্রান্সমিট করার আগে আপনাকে অবশ্যই দেখেন মডুলেশন তো মাস্ট, ওটা তো আপনাকে করতেই হবে, ঠিক আছে? বাট তারপরেও আপনি যে মডুলেশন করার পরে আপনি সিগন্যালগুলোকে কীভাবে কম্বাইন করে পাঠাবেন তার জন্য আপনাকে মাল্টিপ্লেক্সিং অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সো অ্যানালগ সিগন্যালগুলোকে মাল্টিপ্লেক্সিং করার জন্য আমরা দুই ধরনের টেকনিক ব্যবহার করি, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর একটা হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। নাম শুনছেন কখনো? এফডিএম, ডাব্লিউডিএম, হ্যাঁ ডাব্লিউডিএম না, আচ্ছা, এগুলো নিয়ে আসলে আমাদের ফার্দার পড়াশোনা আছে, প্রত্যেকটা কি বলে এই ক্লাসিফিকেশনগুলো নিয়ে, হ্যাঁ। সো মনে রাখেন যে অ্যানালগ সিগন্যাল সবগুলো কি কন্টিনিউয়াস সিগন্যাল না? সো ওইগুলাকে, সো কন্টিনিউয়াস সিগন্যালের মধ্যে কি থাকে? ফ্রিকোয়েন্সি থাকে, ওয়েভলেন্থের একটা রিলেশন থাকে, ফেজ, এক্স্যাক্টলি। সো ওই অ্যানালগ সিগন্যাল বা সকল কন্টিনিউয়াস সিগন্যালগুলোকে মাল্টিপ্লেক্সিং করার জন্য আমরা এই দুইটা টেকনিক ব্যবহার করব, হ্যাঁ, এফডিএম আর টিডিএম, ঠিক আছে, সরি ডাব্লিউডিএম। আর ডিজিটাল সিগন্যালগুলা পালস আকারে আসে, ডিসক্রিট সিগন্যাল, তাই না? ডিসক্রিটকে দেন ডিজিটাল করা হয়। তো ওই সিগন্যালগুলোকে মাল্টিপ্লেক্সিং করার জন্য আমরা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং টেকনিক ব্যবহার করব, ঠিক আছে? সো টিডিএম আবার দুই প্রকার, সিনক্রোনাস টিডিএম, অ্যাসিনক্রোনাস টিডিএম। সো কোনটা কি এটা আমরা আস্তে আস্তে দেখব। এখন একটু বলি যে এই ক্লাসিফিকেশনগুলো আসলে কেন আসছে বা কোথা থেকে আসছে। এই যে এখানে একটা প্রবলেমের কথা বলছিলাম না, যে মাল্টিপল সিগন্যাল যখন আমরা কম্বাইন করতেছি তখন এখানে কি সিগন্যাল মিক্সিং হচ্ছে না, বা ও বুঝবে কিভাবে যে আমার কোন ডেস্টিনেশনে যাইতে হবে। দেখেন যখন সিগন্যালগুলোকে আমরা কম্বাইন করি, হ্যাঁ, তখনই এই যে নামগুলো দেখতে পাচ্ছেন না, যখন আপনি ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করবেন সিগন্যালকে,
ফ্রিকোয়েন্সি দিয়ে যখন ডিভাইড করবেন তখন সেটা হয়ে যাবে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। যেটা বলতেছিলাম যে আপনি যদি এ কে ধরেন আপনি F1 ফ্রিকোয়েন্সি দিছেন, বি কে দিছেন আপনি F2, সি কে দিছেন আপনি F3, তিনটা হচ্ছে আলাদা হবে ফ্রিকোয়েন্সি। তো যখন আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করব সিগন্যালগুলোকে, হ্যাঁ, তখন সেটা হয়ে যাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। যখন আমরা ওয়েভলেন্থ দিয়ে ডিভাইড করব তখন সেটা হয়ে যাবে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আর যখন আমরা আমাদের ওভারঅল ব্যান্ডউইথকে টাইম দিয়ে ডিভাইড করব তখন সেটা হয়ে যাবে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। বুঝছেন? আপাতত নামগুলো একটু মাথার মধ্যে ঢুকায় রাখেন, তারপর যখন প্রত্যেকটার ভাগ দেখব তখন আশা করি বুঝবেন। আর কিছু আছে এই স্লাইডে? নাই। তাহলে এই স্লাইড থেকে আমরা কি কি বললাম? এখান থেকে পড়লাম হচ্ছে মাল্টিপ্লেক্সিং কাকে বলে, কেন ব্যবহার করি, সুবিধা কি, আর হচ্ছে টাইপস। তাহলে কয় প্রকার মাল্টিপ্লেক্সিং? ঠিক আছে। এই শর্ট টার্মগুলো অনেক জায়গায় দেখবেন যে টিডিএম, এফডিএম, ডাব্লিউডিএম এগুলো ব্যবহার করা হয়েছে। সো এফডিএম কি, মানে ফুল ফর্ম কি, এগুলো একটু কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা ডিজিটাল মাল্টিপ্লেক্সিং টেকনিক দিয়ে স্টার্ট করব, সেটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে আমরা ইউজারদেরকে ডিফারেন্সিয়েট করব টাইম দিয়ে। একটু আগে বললাম না যে আপনি যদি ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করেন তাহলে হয়ে যাবে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আপনি যদি ইউজারদেরকে ওয়েভলেন্থ দিয়ে, ইউজার মানে কিন্তু আমি এখানে সিগন্যালকে বুঝাচ্ছি। হ্যাঁ, তো যদি আমরা সিগন্যালকে বা ইউজারদেরকে যদি আমরা ওয়েভলেন্থ দিয়ে ডিভাইড করি তাহলে সেটা হবে হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আর যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করি তাহলে সেটা হবে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো আসলে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং জিনিসটা আসলে কি, আমরা আগে একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। ধরেন আপনার কাছে এই পরিমাণ ব্যান্ডউইথ আছে, ঠিক আছে, ধরেন কি বড় বড় ধরবো নাকি, ধরেন 5 মেগাহার্টজ এই পরিমাণ ফ্রিকোয়েন্সি আপনার কাছে আছে। ঠিক আছে, আপনার কাছে ইউজার আছে হচ্ছে ধরেন 4 জন। তাহলে এই 4 জন যেহেতু মাল্টিপ্লেক্সিং ব্যবহার করব, মানে এই ফুল ব্যান্ডউইথ আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, কয়জন ব্যবহার করবে? 4 জন ব্যবহার করবে। লিমিট হচ্ছে এইটুকু, এর বাইরে ওরা যেতে পারবে না। আপনি মানে কত এমবিপিএস এর লাইন ইউজ করেন? 10 এমবিপিএস। কয়জন আপনারা ইউজার? 6 জন। তাহলে 6 জনের মধ্যে কিন্তু ওই 10 এমবিপিএস শেয়ার্ড হচ্ছে। ঠিক আছে, তার মানে আপনাদের লিমিট হচ্ছে 10 এমবিপিএস পর্যন্ত, এর উপরে কিন্তু আপনারা যেতে পারবেন না। এখন যদি আপনাদের ইউজার সংখ্যা বাড়ে, স্পিড কমে আসে না? এই লোকাল জায়গায় যখন ধরেন, অনেক জায়গায় আমাদের দেশে মনে হয় নাই, ধরেন এয়ারপোর্ট বা স্টেশনগুলোতে যেই ওয়াইফাই যে থাকে, হ্যাঁ, সেগুলো কি ব্যবহার করা যায় আসলেই? আর ইউজারের সংখ্যা যেদিন দেখবেন যে বেশি হয়ে গেছে ওই দিন কিন্তু আর নেটের স্পিড থাকে না। কেন? কারণ আপনার জন্য যেইটুকু বরাদ্দকৃত, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ইউজার কম থাকলে দেখবেন স্পিড বেশি পাচ্ছি, ইউজার বেশি থাকলে স্পিড কমে যায়। কারণ আপনার জন্য ওই যে যেইটুকু চ্যানেল অ্যালোকেট করা আছে, যেইটুকু ব্যান্ডউইথ অ্যালোকেট করা আছে, ওর বাইরে তো আর আপনি যেতে পারতেছেন না যে আমার ইউজার বাড়ছে এখন আমি মানে ব্যান্ডউইথ বাড়ায় নিলাম। আসলে তো এরকম হয় না, তাই না? তো যেটা বলতেছিলাম যে আমরা 4 জন ইউজারের মধ্যে আমার এইটুকু ব্যান্ডউইথকে কি করতে হবে? ভাগ করতে হবে, তাই না? এখন আমরা আসি হচ্ছে টিডিএমে, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তাহলে 4 জন ইউজারকে আমার কি করতে হবে? টাইম দিয়ে আলাদা করতে হবে। ঠিক আছে, কিভাবে টাইম দিয়ে? এদিকে হচ্ছে আমার টাইম আর এদিকে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এদিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এদিকে হচ্ছে আমার টাইম। আচ্ছা, তাহলে আমরা টাইম দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, তো ধরেন আপনার কমিউনিকেশনটা হবে ফর এক্সাম্পল ধরেন 10 মিনিট। ঠিক আছে,
তাহলে আপনি কি করবেন, 10 মিনিটকে ভাগ করবেন, 4 দিয়ে ভাগ করবেন। কয় মিনিট করে পরে একজনের ভাগে? আচ্ছা 5 ধরি, তাহলে হিসাবটা সহজ হবে। আচ্ছা তাহলে কত, 2 মিনিট করে পড়তেছে একজনের, তাই না? তাহলে এই যে দেখেন, আমি যদি 2 মিনিট করে ভাগ করি, ছোট বড় হয়ে গেল। হ্যাঁ 10কে ভাগ করতেছি, 5 দুগুণা 10, তাই তো 4টা, হ্যাঁ 5টা হবে। দাঁড়ান, ঠিক আছে। এই যে এটা একটু মোটা হয়ে গেছে, সবার জন্য সেম টাইম। এই যে ওদের যে ট্রান্সমিশন টাইম, এটুক কিন্তু সবার জন্য সেম হবে, ঠিক আছে। ওভারঅল যে ট্রান্সমিশন টাইম, এটা হচ্ছে ইউজারের উপর বেস করে ডিভাইড হবে। এখন আমার 5 জন ইউজার আছে, এই জন্য মনে করেন প্রত্যেকে 2 মিনিট করে সময় পাবে ডাটা ট্রান্সমিট করার জন্য। এখন যদি এখানে 5 জনের জায়গায় 7 জন হয়ে যায়, তাহলে 2 থেকে ট্রান্সমিশন টাইম কমবে, ঠিক আছে। দেখেন প্রত্যেকে কিন্তু এই ওভারঅল ফুল ফ্রিকোয়েন্সি বা ফুল ব্যান্ডউইথ ব্যবহার করতে পারতেছে, বাট ওর জন্য বরাদ্দকৃত টাইম হচ্ছে 2 মিনিট। ধরেন এখন আমাদের ক্লাসে যে কয়জন স্টুডেন্ট আছে, সবাই যদি একসাথে কথা বলা শুরু করেন, তাহলে কি আমরা কেউ কারো কথা শুনবো না। কিন্তু আমরা যদি বলে দেই যে আচ্ছা প্রথমে তুমি কথা বলবা, তারপর তুমি কথা বলবা, তারপর তুমি কথা বলবা, এভাবে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কিন্তু সবার কথা আমরা সবাই শুনতে পারবো। ঠিক এইখানে সেম কাজটাই আমরা করতেছি, আমরা ইউজারদের কিন্তু ফুল ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে দিচ্ছি বা ফুল চ্যানেলটাই ব্যবহার করতে দিচ্ছি, কিন্তু ওর জন্য সময় হচ্ছে 2 মিনিট। বুঝতে পারছেন? তার মানে কি, এখানে একটা প্যাকেট তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে একটা প্যাকেট তৈরি হচ্ছে যে প্রথম, এটা ধরেন নাম দিলাম A B C D E, তাহলে প্রথম আসবে হচ্ছে এর ডাটা, তাহলে এর ডাটা এখানে জমা পড়বে, তারপরে আসবে হচ্ছে B এর ডাটা, তারপরে C D এরকম করে E পর্যন্ত। তার আবার ঘুরে ফিরে ইর যখন ট্রান্সমিট করা শেষ হবে, আবার ঘুরে ফিরে এর ডাটা জমা পড়বে, ঠিক আছে। এখানে 2 মিনিট আমি বলছি, 2 মিনিট শুনতে আসলে অনেক বেশি সময় মনে হচ্ছে, যে তাহলে কি বাকিদেরকে ও মোটামুটি কত 8 মিনিটের মতো বসে থাকতে হচ্ছে প্রত্যেককে, হিসাব করেন, তাই না? তাহলে এখানে শুনতে হয়তো মনে হচ্ছে যে তাহলে আমি কি সিগন্যাল পাঠায় আমি কি বসে থাকবো? আসলে কিন্তু রিয়েল লাইফে মানে আমি এখানে সময়টা বাড়ায় ধরছি, বাট মানে এত লং টাইম ধরে হয় না। হ্যাঁ, যেমন ধরেন আপনারা একই জায়গায় তো এখন বসে আছেন, ধরেন আমরা এখন যে কয়জন আছি সবাই মিলে আমরা এখন নেট ব্রাউজিং স্টার্ট করলাম, ঠিক আছে। এখন এরকম কি হচ্ছে যে না আমার সিগন্যাল আগে যাবে, আপনারা ওয়েট করে থাকবেন, আমার কাজ শেষ হলে তারপরে আপনারা ট্রান্সমিট করবেন, এরকম তো হয় না। সবারটা কিন্তু একই সাথেই যাচ্ছে, বাট ওই যে মাঝখানের যে সময়, হ্যাঁ ডিলে টাইমটা, ওইটা কিন্তু এত ক্ষুদ্র সময় যে আমরা আসলে ওই জিনিসটাকে মানে আমাদের কাছে চোখে লাগার মতো হয় না, ঠিক আছে। তো এই যে একজন ডাটা ট্রান্সমিট করতেছে, বাকিরা কি করতেছে, বাকিরা বসে থাকতেছে, ওরাও ট্রান্সমিট করতেছে, ওদেরটা কিউতে জমা পড়ে থাকতেছে, ঠিক আছে। ওটা ভাগে ভাগে এখানে ঢুকে যাবে, বুঝতে পারছেন? সো মেইন কনসেপ্ট হচ্ছে আমরা ইউজারদেরকে যখন টাইম দিয়ে আলাদা করব, তখনই হয়ে যাবে সেটা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি সবার জন্য সেম থাকবে, কিন্তু ট্রান্সমিশন টাইমটা সবার জন্য আলাদা আলাদা হবে, মানে একই থাকবে, বাট একটা নির্দিষ্ট টাইমে ওর জন্য বরাদ্দ থাকবে, ওই টাইমের পরে ও ডাটা ট্রান্সমিট করতে পারবে না, ওকে ওয়েট করতে হবে, পরের জন্য শেষ হবে, ঘুরে ঘুরে যখন ওর টার্ন আসবে তখন ও আবার ট্রান্সমিশন স্টার্ট করবে, ঠিক আছে। দেখেন তো কি বলা আছে, টিডিএমকে বলছি আর কি, টাইম ডিভিশন কি জানি, মাল্টিপ্লেক্সিং টেকনিক বাই হুইচ মাল্টিপল ডাটা সিগন্যালস ক্যান বি ট্রান্সমিটেড ওভার এ কমন চ্যানেল। এটা তো ইয়ের ডেফিনেশনই গেল মাল্টিপ্লেক্সিংয়ের, যে মাল্টিপল ডাটা কমন চ্যানেল দিয়ে ট্রান্সমিট হবে ইন ডিফারেন্ট টাইম স্লট ইজ নোন অ্যাজ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এর মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখেন এইটুকু তো সবার জন্য কমন, মাল্টিপল সিগন্যাল কমন চ্যানেল দিয়ে ট্রান্সমিট হবে, এটা সবার জন্য কমন, বাট ডিফারেন্ট টাইম স্লটে, এই যে টাইমের কথা বলতেছি, এর জন্য একটা টাইম, এর জন্য একটা টাইম, টাইম স্লট আলাদা না প্রত্যেকের। সো যখন আমরা আলাদা আলাদা টাইম দিয়ে ভাগ করতেছি,
আলাদা আলাদা টাইম স্লট যখন ইউজারদের জন্য অ্যালোকেট করতেছি তখনই সেটা হয়ে যাবে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, দেখেন কি বলছে, ইট অ্যালাউজ দ্য ডিভিশন অফ ওভারঅল টাইম ডোমেইন ইনটু ভেরিয়াস ফিক্সড লেন্থ টাইম স্লট। আপনার ওভারঅল যে টাইমটা থাকবে সেই টাইমটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হবে ঠিকই, কিন্তু তাদের লেন্থ আবার থাকবে সেম। এমন না যে এর জন্য বেশি টাইম, বি এর জন্য কম, আবার ডি কে পছন্দ করি ডি এর জন্য বেশি, এরকম না, সবার জন্য সেম টাইম থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, দ্য কমপ্লিট সিগন্যাল গেটস ট্রান্সমিটেড বাই অকুপাইং ডিফারেন্ট টাইম স্লট। এই যে ছবিটা দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখেন এখানে কি হয়েছে, এখানে ডি থেকে আগে ট্রান্সমিশন শুরু হয়েছে। ঠিক আছে, আমরা চাইলে এ থেকেও স্টার্ট করতে পারি। আচ্ছা ছবি যেটা আছে সেটা ধরেই বলি, যে দেখেন আগে ডি এর ডাটা গেছে, তারপরে সি, তারপরে বি, তারপরে এ, বা আপনি উল্টাও ধরতে পারেন যে আগে হচ্ছে এর ডাটা গিয়ে বসছে, তারপরে আসছে বি, তারপরে আসছে সি, নেক্সট আসছে ডি। আমার একটা, এগুলোকে কিন্তু প্যাকেট বলে, সেগমেন্ট আকারে যায়। আমাদের যে ডেটা আমরা দেখতে পাই, যে কোনো সিগন্যাল আপনি ধরেন পিকচার পাঠান, ভিডিও পাঠান, বা হচ্ছে ভয়েস পাঠান, ডেটা পাঠান, যেটাই যান না কেন পুরাটা কিন্তু একবারে যায় না, পুরাটা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভেঙে ভেঙে তারপরে যায়। যখন আপনারা কোনো কিছু ডাউনলোড করেন ওখানে পার্সেন্টেজ শো করে না যে এতটুকু হয়েছে এতটুকু হয়েছে, তো কীভাবে আসতেছে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে এসে এসে তারপরে পুরাটা জয়েন্ট করে কিন্তু একটা ফুল সিগন্যাল আমরা দেখতে পাই। বুঝতে পারছেন? সো যখন ট্রান্সমিট হয় তখন কিন্তু ছোট ছোট আকারে ভেঙে ভেঙে যায়, প্যাকেট আকারে যায়। হ্যাঁ, সো এইটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেট। তারপরে ওর আরও ডাটা আছে, দেখেন সিকোয়েন্স মেনটেন করে যাচ্ছে। এখানে কিন্তু সিকোয়েন্স মেনটেন করাটা খুবই জরুরি। ঠিক আছে, যে এমন না যে ধরেন আগে এ গেছে বি গেছে তারপরে আমি ডি কে পাঠিয়ে দিলাম, যেহেতু সি এখানে অ্যাক্টিভ আছে তাহলে অবশ্যই সি এর ডাটা আগে যেতে হবে। এখানে সিকোয়েন্স মেনটেন করাটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন বলেন, আমরা যে প্রবলেমটা বলতেছিলাম যে আমরা কম্বাইন করে দিলাম, তাহলে রিসিভার এন্ডে গিয়ে কীভাবে বুঝবে কার কাছে কে যাবে? আমি তো সিকোয়েন্স মেনটেন করেই দিছি, যে আগে এ আছে, এর ডাটা আগে জমা পড়ছে, তাহলে এখানে যখন আবার কি বলে রিসিভারে যখন যাবে, রিসিভারে গিয়ে যখন আবার এদিকে যখন রিসিভারের কাছে যখন আবার পাঠিয়ে দিবে তখন কিভাবে পাঠাবে, এই যে আগে এ আসছে তো এর ডাটা চলে যাবে, তারপর বি আসছে বি এর ডাটা চলে যাবে, মানে এখানে মিক্সিং হওয়ার চান্স নাই, কারণ আমি এখানে টাইম দিয়ে ওদেরকে আলাদা আলাদা করে দিছি। ঠিক আছে, তো এই পাশে যেমন আপনার সিকোয়েন্স সিঙ্ক্রোনাইজেশন যেটাকে বলে, যখন আপনি কালেক্ট করতেছেন ডাটা তখনও আপনাকে সিঙ্ক্রোনাইজেশন মেনটেন করাটা অবশ্যই করতে হবে। ঠিক আছে, যে এখানে আপনি সিকোয়েন্স ভাঙতে পারবেন না, কারণ এখানে যদি সিকোয়েন্স ভাঙেন তাহলে রিসিভার এন্ডে গিয়ে কিন্তু প্রপারলি ডাটা যাবে না, একজনের ডাটা আরেকজনের কাছে চলে যাবে। ঠিক আছে, কারণ এই পুরা জিনিসটার ভিতরে সিঙ্ক্রোনাইজেশন মাস্ট। এখানে আপনাকে সিকোয়েন্স মেনটেন করে কালেক্ট করতে হবে, আবার এখানে আপনাকে সিকোয়েন্স মেনটেন করে কি করতে হবে, সেন্ড করতে হবে। ঠিক আছে, এই যে এক্সাম্পলটা আমি দিলাম একটু আগে, যে ধরেন এখানে আমার হচ্ছে চারজন ইউজার আছে, ওদের জন্য ফ্রিকোয়েন্সি সেম। ঠিক আছে, ওদের জন্য ফ্রিকোয়েন্সি সেম, বাট ওদেরকে টাইম দিয়ে আমরা ভাগ করেছি, এখানে কালারগুলো দিয়ে আলাদা আলাদা ইউজার বোঝানো হয়েছে। হ্যাঁ, যে দেখেন আপনার ফুল সময় জুড়েই কিন্তু সবাই সিগন্যাল ট্রান্সমিট করবে, কিন্তু আলাদা আলাদা সময়ে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হচ্ছে বলেন তো, এই ক্ষেত্রে ফুল যে ফ্রিকোয়েন্সিটা থাকছে, মানে ব্যান্ডউইথ যেটা থাকছে, মানে ওর বরাদ্দকৃত সময় কিন্তু পুরোটা ব্যবহার করতে পারতেছে, সো সিগন্যাল খুব ফাস্ট ফ্লো করবে, তাই না? এই যে দেখেন এগুলাকে প্যাকেট বলতেছিলাম না, এগুলোর আরেকটা নাম আছে ফ্রেম। সো টিডিএম ইনিশিয়ালি ডেভেলপ করা হয় হচ্ছে 1870 সালের দিকে ফর লার্জ সিস্টেম টেলিফোনি ইমপ্লিমেন্টেশন। আমরা একটু আগে দেখলাম না যে টেলিফোন সার্ভিসগুলোতে মাল্টিপ্লেক্সিং টেকনিক ব্যবহার করা হয়। হ্যাঁ, সো ওই 1870 সালের দিকে এটা হচ্ছে প্রথম ইনভেন্ট করা হয় বা ডেভেলপ করা হয়
তারপর কি বলছে, প্যাকেট সুইচিং নেটওয়ার্ক ইউজ টিডিএম ফর টেলিকমিউনিকেশন লিঙ্ক। আচ্ছা, প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং এগুলা কি জানেন? আপনাদের একটা টাস্ক দিই, লিখেন, খাতায় লিখেন, প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং এই দুইটার ডিফারেন্স আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। প্যাকেট সুইচিং টেকনিক, সার্কিট সুইচিং টেকনিক নেটে সার্চ করলেই পাবেন। আপনাদেরকে টাস্ক দিচ্ছি, আপনারা আগে পরে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন, তারপরে বাকিটুকু আমি বলবো। আপনারা তো পড়ালেখা করেন না ঠিক মতো। যখন জানবেন প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং দুটো কি, ঠিক আছে, তখন আশা নিচের লাইনগুলো এমনিও আমাদের আলোচনায় বোঝার কথা, তখন আরেকটু ক্লিয়ার হবেন। সো ঠিক আছে, আমাকে নেক্সট মঙ্গলবার দিন এটার অ্যান্সার দেবেন, ওকে? আচ্ছা, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের যেই ওভারঅল ডেটা যেটা থাকে সেটা ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটে ভাগ হয়, সেগুলা মানে ওই সিগন্যালগুলো আমরা কালেক্ট করি যার যার নির্দিষ্ট টাইম স্লট অনুযায়ী, ঠিক আছে, এটা তো অলরেডি আমরা জানলাম। তারপর কি বলছে, ইচ ডিভাইডেড সিগন্যাল অ্যান্ড প্যাকেট উইচ মাস্ট বি ট্রান্সমিটেড উইদিন অ্যাসাইন টাইম স্লট। মানে যেটা বলছিলাম যে আপনি যখন ডেটা কালেক্ট করবেন, ট্রান্সমিটার এন্ডের কথা বলছি, ডেটা যখন কালেক্ট করবেন তখনও আপনাকে টাইম স্লট কিন্তু ভাঙা যাবে না বা সিঙ্ক্রোনাইজেশন ব্রেক করা যাবে না। সেইমভাবে যখন আমরা আবার ডেটাগুলোকে রিসিভার এন্ডে গিয়ে যখন আবার প্রত্যেকটা রিসিভারের কাছে যখন পাঠাবো তখনও কিন্তু আমাদেরকে সিঙ্ক্রোনাইজেশন অবশ্যই মেনটেন করতে হবে। আর কি আছে? আচ্ছা, সো এই কিভাবে টিডিএম কাজ করে এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। হ্যাঁ, কিভাবে এই টিডিএম টেকনিক, এই যে আমরা বলতেছি যে ডেটা কালেক্ট করতেছে, কোন স্টেপের পরে কোন স্টেপ আসতেছে, কিভাবে ফুল প্রসেস কাজ করতেছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে?